রাতে ট্রেনে ঘুম আসে না চন্দনের। একটা বিলাতি পেপার ব্যাগ পড়ছিল সে। ভূতের গল্পর বই। থ্রি টায়ার কুপেটা পুরো ফাঁকা। আগামীকাল সকাল থেকে কোনো এক রাজনৈতিক দল ২৪ ঘণ্টার বন্ধ ডেকেছে। ট্রেন ভোরবেলা পৌঁছবে কলকাতাতে। ট্রেন থেকে নেমে হরতালের মুখে পড়তে হবে দেখে অনেকেই ট্রেনের টিকিট ক্যান্সেল করেছে। চন্দনের অবশ্য সে সমস্যা নেই। শিয়ালদার কাছে অক্রুর দত্ত লেনের একটা মেসে একলা ভাড়া থাকে সে। বন্ধ হরতাল যাই হোক না কেন ট্রেন থেকে নেমে টুক করে বাড়ি পৌঁছে যাবে সে। তাই এই ট্রেনে চেপে বসেছে চন্দন। শিলিগুড়ি থেকে ছাড়ার পর থেকেই থেমে থেমে ঢিকির ঢিকির করে চলছিল ট্রেন। মালদাতে যখন ট্রেন এসে পৌঁছল তখন রাত ২টো। বইয়ের থেকে মুখ তুলে কাচের জানলার ফাঁক দিয়ে জানলার বাইরে তাকাল চন্দন। শীতের রাত আর পরদিন হরতাল বলেই সম্ভবত স্টেশনটা কেমন যেন ফাঁকা ফাঁকা। বাইরের দিকে তাকিয়ে চন্দন মনোনিবেশ করল বইয়ের পড়াতে। বেশ অনেকটা সময় পর ট্রেনটা দুলে উঠল। যাক, আবার চলতে শুরু করেছে ট্রেন। ঠিক এই সময় কুলির মাথায় বিরাট একটা টিনের বাক্স নিয়ে হুড়মুড় করে কূপের মধ্যে প্রবেশ করলেন এক ভদ্রলোক। কুলির মাথা থেকে টিনের বড়বাক্সটা মাটিতে নামিয়ে ভদ্রলোকের হাত থেকে টাকা নিয়ে দৌড় লাগাল ট্রেন থেকে নামার জন্য। বাক্সটার ওপর চোখ পড়তে বেশ একটু অবাক হল চন্দন। কালো রঙের বাক্সটার ডালার ওপর সাদা রং দিয়ে একটা খুলি, যার আড়াআড়িভাবে দুটো হাড় আঁকা আছে, অনেকটা বিপদ চিহ্নর মতো। বাক্সটার মধ্যে বিস্ফোরক বা বিপজ্জনক কিছু আছে নাকি, মনে মনে ভাবল চন্দন। সে এবার তাকাল তার ঠিক মুখোমুখি বসে থাকা লোকটার দিকে। শ্যামবর্ণ, ড্যাঙাসিডিঙ্গের চেহারা, তীক্ষ্ণ পাতলা নাকের নিচে যত্নে লালিত সরু গোঁফ। ভদ্রলোকের আঙুল ভর্তি নানা রঙের আংটি। পরনে সাদা ট্রাউজারের ওপর পুরনো লাল কোট, গলাতে একটা কালো সিল্কের রুমাল বাঁধা। ভদ্রলোকের সাথে চোখাচোখি হতেই তিনি হেসে বললেন, কি ভাবছেন, আমার ওই বাক্সতে ডিনামাইট বা বিস্ফোরক আছে নাকি? চন্দন মৃদু হেসে বলল, কিভাবে বুঝলেন আমি এ কথা ভাবছি? ভদ্রলোক তার মাথার পেতে আঁচটানো চুলে একবার হাত বুলিয়ে নিয়ে বললেন, থট রিডিং মশাই, থট রিডিং। এটা আমার পেশার একটা অঙ্গ। ২৫ বছর এ লাইনে কেটে গেল মশাই। চন্দন বলল, এ লাইন মানে? ভদ্রলোক চন্দনের প্রশ্ন শুনে কোটের পকেট হাত দিয়ে একটা ভিজিটিং কার্ড বের করে সেটা এগিয়ে দিলেন চন্দনের দিকে। চন্দন কার্ডটা হাতে নিয়ে দেখল তাতে ইংরাজি হরফে লেখা, এস পুতিতুন্ডি, দ্য গ্রেট ম্যাজিশিয়ান, হুডিনি অফ ইন্ডিয়া। কার্ডের পিছনে ভদ্রলোকের ঠিকানা আর টেলিফোন নম্বর লেখা। তা দেখে চন্দন বলল, ও আপনি ম্যাজিশিয়ান? ভদ্রলোক হেসে বললেন, হ্যাঁ। আসল নাম সত্যচরণ পুতিতুন্ডি। মালদার এক গ্রামে শো করতে গেছিলাম। শেষ হতে 10টা বাজল। ফেরার পথে গাড়ি পাংচার হল। ভাগ্যিস গাড়িটা লেট ছিল, নইলে মিস করতাম। ওই বাক্সে আমার ম্যাজিকের সাজ সরঞ্জাম আছে। তা আপনার পরিচয়টা? চন্দন জবাব দিল, চন্দন মজুমদার, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। শিলিগুড়ি এসেছিলাম, কলকাতা ফিরছি, জবাব দিয়ে চন্দন কার্ডটা ফেরত দিতে যাচ্ছিল। ভদ্রলোক বললেন, ওটা আপনার কাছেই থাক। থ্যাঙ্কু বলে চন্দন আবার মনোনিবেশ করল বইয়ের পাতাতে। এবার বেশ জোরে ছুটতে শুরু করেছে ট্রেন। বইটা প্রায় শেষ হয়ে এসেছিল। আধ ঘণ্টার মধ্যে বইয়ের বাকি পাতাগুলো শেষ করে বইটা পাশে রাখল। এবার বাকি রাতটা এমনই বসে কাটাতে হবে চন্দনকে। সে ভদ্রলোকের দিকে তাকাতেই তার মনে হল তিনিও কেমন যেন একটু উসখুস করছেন। এরপর জাদুকর সত্যচরণ চন্দনকে বললেন, বুঝলেন মশাই, আমার এই এক সমস্যা, রাতে ঘুম আসে না। চন্দন হেসে বলল, রাতের ট্রেনে আমারও ঘুম আসে না। ভদ্রলোক কথাটা শুনে একটু ভেবে নিয়ে বললেন, আপনি দাবা খেলতে পারেন? চন্দন বলল, ভালো না খেললেও খেলাটা জানি। সত্যচরণ সঙ্গে সঙ্গে বলে উঠলেন, খেলবেন? তাহলে বাকি রাতটা কেটে যাবে। চন্দন বলল, হ্যাঁ, খেলা যেতে পারে। ভোরের আলো ফুটতে এখনো ঘণ্টা তিনেক বাকি। কথাটা শুনে জাদুকর সত্যচরণ পকেট থেকে একগোছা চাবি বার করে বাক্সটার ওপর ঝুঁকে পড়ে তালা খুললেন।
তারপর বাক্স হাতে রোল করা একটা মোটা কাগজের মতো জিনিস আর একটা ছোট কার্ডের বাক্স বার করে চন্দনের বার্থে এসে বসলেন। গোটানো পার্চমেন্ট কাগজের মতো জিনিসটা খুলে তিনি সেটা পাতলেন তাঁদের দুজনের মাঝখানে। সেটা বিবর্ণ হয়ে যাওয়া একটা দাবার ছক। স্থানে স্থানে রং চটে ফেটে গেছে। এরপর কাঠের বাক্স থেকে ঘুঁটিগুলো বার করলেন তিনি। আকারে ছোট ঘুঁটিগুলো কেমন যেন ছিঁড়িছাঁদহীন। মেশিনে নয়, সম্ভবত হাতে বানানো। সাদা গুটিগুলো পুরনো হয়ে হলদেটে হয়ে গেছে, আর কালো গুটিগুলোর রং চটে ভিতরের সাদা অংশ বেরিয়ে পড়েছে। একটা গুটি হাতে তুলে নিয়ে নেড়েচেড়ে সেটা একটু অন্যরকম বুঝতে পেরে চন্দন জানতে চাই, এটা কি দিয়ে বানানো? সত্যচরণ জবাব দিলেন, হাড়ের। মানুষের হাড়ের। আর এই যে দাবার ছকটা দেখছেন, এটা শিয়ালের চামড়ার তৈরি। কথাটা শুনে চন্দন বিস্মিতভাবে বলল, এই অদ্ভুত জিনিস আপনি পেলেন কোথায়? জাদুকর সত্যচরণ রহস্যপূর্ণভাবে হেসে বললেন, চলুন সে গল্প আপনাকে খেলতে খেলতে বলি। সাদা ঘুঁটি নিয়ে খেলব। সেবারও আমি প্রথম সাদা ঘুঁটি নিয়ে খেলেছিলাম। ঘুঁটি সাজানো হয়ে গেল। দাবার ঘুঁটির প্রথম চালটা দিয়ে সত্যচরণ বলতে শুরু করলেন তাঁর কাহিনী। তখন আমার বছর 25 বয়স হবে। আমার গুরু হংসরাজের কাছে বছর 3 শিক্ষানবিশ হিসাবে কাটিয়ে তারই নির্দেশে একলা এ পেশায় নেমে পড়েছি। বেডে লোক ছিলেন হংসরাজ। তিনি ছিলেন স্ট্রিট ম্যাজিশিয়ান, ওই যাকে বলে বাজিকর। জানেন তো, রাস্তাতে জাদু দেখানো সবচেয়ে কঠিন ব্যাপার। পিঠে একটা ঝোলা নিয়ে সারা ভারতবর্ষ চষে বেরিয়েছেন তিনি। নেপাল বার্মাতেও গেছিলেন। তাঁর ঝুলিতে যে কত অভিজ্ঞতা ছিল তার ঠিক নেই। আর তেমনই ছিল তাঁর হাতসাফাইয়ের খেল। লোকে বলতো ইচ্ছা করলে তিনি নাকি দুহাত দিয়ে আস্ত মানুষকে হাপিস করে দিতে পারতেন। আর অসম্ভব ভালো থট রিডিংও জানতেন হংসরাজ। কোনো মানুষের দিকে তাকিয়ে তিনি গটগট করে বলে দিতে পারতেন তার মনের কথা। আমার গুরুর কথা বলে নিলাম এ কারণে যে গল্প বলতে যাচ্ছি তার সাথে আমার গুরুর একটা সূক্ষ্ম সম্পর্ক আছে। চন্দন একটা চাল দিল। সত্যচরণ পাল্টা চাল দেবার জন্য একটা ঘুঁটি তুলে নিয়ে আবার বলতে শুরু করলেন তাঁর কথা। হ্যাঁ, এবার আসল গল্প শুরু করি। গুরুর আশীর্বাদ নিয়ে তো আমি পথে নেমে পড়লাম। সম্বল বলতে একটা ছোট টিনের বাক্স মাত্র। পূজা পার্বণ মেলা উপলক্ষে নানা গ্রামগঞ্জে হাটে বাজারে খেলা দেখিয়ে বেড়াই। সামান্য যা কিছু রোজগার হয় তা পথেই শেষ হয়ে যায়। মাথা গোজার আশ্রয় বলতে হয়তো কখনো কোনো ক্লাব ঘর, মন্দিরের চাতাল, স্কুলবাড়ির বারান্দা এসব। এমনকি কোর্টখানাতেও রাত কাটিয়েছি আমি। তা সেবার গেছিলাম শিকারপুর আষাঢ় অমাবস্যার মেলাতে। শিকারপুরটা কোথায়? একটা চাল দিয়ে জানতে চাইল চন্দন। টপ করে একটা ঘুঁটি খেয়ে সত্যচরণ বললেন, নদিয়ার শেষ প্রান্তে, বাংলাদেশের কাছে। মেলা যে মাঠে বসে তার পাশেই একটা শ্মশান। আসলে সেই শ্মশানকালীর পূজা উপলক্ষেই মেলা বসে। দূর দূরান্ত থেকে গ্রামের মানুষরা আসে সেখানে। আমি তার আগে কোনোদিন ও মেলাতে যাইনি। একজনের থেকে খবর পেয়ে সেবারই প্রথম গেছিলাম সে মেলাতে। আমি যখন বেলা 10টা নাগাদ মেলার মাঠে পৌঁছলাম তার আগেই মাঠের আসল জায়গাগুলো দখল করে নিয়েছে অন্য ব্যবসায়ীরা। তাঁবু, ঘেরা এসব বসিয়ে ফেলেছে। মেলার কর্মকর্তাদের ধরাধরি করতে তারা আমাকে একটা স্থান দিল বটে, কিন্তু সেটা মাঠের একেবারে শেষ প্রান্তে শ্মশান লাগোয়া একটা জায়গা। আমার পিছনেই কিছুটা তফাতে চিতার পোড়া কাঠ, মেটে হাঁড়ি, মৃতদেহের কাপড় এসব পড়ে আছে। শ্মশানের শেষ প্রান্তে সনের ছাউনি আর দরমার বেড়া দেওয়া একটা ঘর চোখে পড়ল আমার। স্থানীয় একজনের মুখে শুনলাম ও বাড়িতে নাকি এক ভৈরব অর্থাৎ শ্মশানচারী তান্ত্রিক থাকেন, কাল ভৈরব তাঁর নাম। লোকে বলে তিনি নাকি মরা মানুষও বাঁচিয়ে দিতে পারেন। যাই হোক, আমাকে যে জায়গা দেখানো হলো সেখানে একটা পাকুড় গাছের নিচে একটা শামিয়ানা টাঙিয়ে জিনিসপত্র নিয়ে বসলাম। খেলার সরঞ্জাম যখন গোছাচ্ছি তখন দেখলাম একদল লোক একটা মরা ঘাড়ে করে আনছে মাচানে শুইয়ে। শ্মশান যখন তখন মরা আসতেই পারে। সববাহী লোকগুলো আমার পাশ দিয়ে যাবার সময় তাদের আমি কার মরা জিজ্ঞেস করতে তারা বল ওটা নাকি চালকলের মালিক রাধেশ্যাম সাহার ছেলের দেহ।
গতকাল দুপুরে চালের গুদামে বস্তার আড়ালে লুকিয়েছিল একটা খরিস কোকড়া। চালের বস্তা সরাতে যেতেই ছোবল মেরেছে। লোকগুলো পোড়াবার জন্য নয়, কালভৈরবের কাছে ছেলেটাকে নিয়ে যাচ্ছে যদি তিনি শেষ পর্যন্ত ছেলেটার জীবন ফেরাতে পারেন সেজন্য। কথাটা শুনে আমি মনে মনে হাসলাম। একবার কেউ মারা গেলে কি তার জীবন ফেরে? তবে কুসংস্কারবশত গ্রামগঞ্জে সাপে কাটা মরাকে এমনই অনেক সময় ওঝাগুনিনতান্ত্রিকদের কাছে নিয়ে যাওয়া হয় প্রাণ ফেরানোর জন্য। যদিও আমি মুখে কিছু বললাম না তাদের। ট্রেনটা বেশ জোরে ছুটছে, সম্ভবত লেট টাইমটা পুষিয়ে নেবার জন্য। খেলাও চলছে। বেশ কয়েকটা চাল দিয়ে সত্যচরণ আবার বলতে শুরু করলেন তাঁর কথা। হ্যাঁ, যা বলছিলাম। ছেলেটার মরা কাঁধে লোকগুলো চলে যাবার পর আমি আমার চোমাটা ফুঁকতে শুরু করলাম। দুপুর হবার সঙ্গে সঙ্গে মেলায় লোক জমতে শুরু করেছে। চোমার শব্দে একজন দুজন করে আমার কাছেও লোক জমতে শুরু করল। আর আমিও খেলা দেখাতে শুরু করলাম। রুমালের খেলা, তাসের খেলা, হাত সাফাইয়ের খেলা। একসময় খেলা বেশ জমে উঠল। বেলা গড়াতে লাগল বিকালের দিকে। কিন্তু বিকাল 4টে নাগাদ হঠাৎই ধীরে ধীরে আকাশ কালো হতে শুরু করল। ভরা বিকালেই যেন নামতে শুরু করল রাত্রির অন্ধকার। খেলা ভেঙে গেল। লোকজন মাঠ ছেড়ে সব ছুটল আসন্ন বৃষ্টির হাত থেকে মাথা বাঁচানোর জন্য। আমিও আমার জিনিসপত্র গুটিয়ে কোথাও পালাব ভাবছিলাম। কিন্তু তার আগেই বৃষ্টি নেমে গেল। ও সে কি প্রচণ্ড বৃষ্টি, আর তার সাথে কান ফাটানো বাজের গর্জন। পৃথিবী যেন রসাতলে যাবে। পাকুড় গাছটার গুঁড়ির নিচে খোদলের মতো এক জায়গাতে কোনোরকমে জিনিসপত্র আগলে ধরে বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করতে লাগলাম আমি। 1 ঘণ্টা, 2 ঘণ্টা, 3 ঘণ্টা। বৃষ্টি থামার বিরাম নেই। অমন বৃষ্টি জীবনে কোনোদিন দেখিনি। সত্যিই অন্ধকার নেমে গেছে। তখন আমি গাছের তলাতে বসেই রইলাম। তখন আনুমানিক রাত 8টা বাজে। বৃষ্টিটা মৃদু ধরে এল। আমি ভেবে নিলাম এই সুযোগে আশ্রয় খুঁজে নিতে হবে। কাছাকাছি গ্রামে কারো বাড়িতে বা মন্দির চাতালে যদি আশ্রয় পাওয়া যায়। আমি ইতিমধ্যে জলের ছাঁটে প্রায় ভিজে গেছি। কর্তব্য স্থির করে আমি উঠে দাঁড়াতেই হঠাৎ আমার সামনে এসে দাঁড়ালো একটা লোক। বিদ্যুতের আলোতে আমি দেখলাম তাকে। রক্তাম্বার পরা, জটাজুটধারী একটা লোক। গলা হাতে অনেকগুলো তাবিজ কবচ আছে। একটা কচু পাতা সে নিজের মাথায় হাতার মতো ধরে রেখেছে। আমার উদ্দেশ্যে সে প্রশ্ন করল, কোথা থেকে এসেছ তুমি? আমি তাকে আমার পরিচয় দিয়ে জানতে চাইলাম, এখানে রাত কাটাবার জন্য কোনো আশ্রয় আছে? আমার কথা শুনে লোকটা একটা অদ্ভুত প্রশ্ন করল, তুমি দাবা খেলতে যান? আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ, অল্প স্বল্প জানি। কেন বলুন তো? লোকটা জবাব দিল, আমার নাম কালভৈরব। ওই যে শ্মশানের শেষ মাথায় আমার বাড়ি। আজ রাতে আমি দাবা খেলার জন্য একটা লোক খুঁজছি। আমার ঘরে গিয়ে দুজনে দাবা খেলে রাতটা কাটানো যেতে পারে। এত রাতে কোথায় আশ্রয় খুঁজতে যাবে? অপরিচিত লোককে হয়তো কেউ আশ্রয় দেবে না। বর্ষার বৃষ্টি আবারও জোর হতে পারে, এই তবে সেই শ্মশানচারী কালভৈরব তান্ত্রিক। আমি অবশ্য এদেরকে বিশেষ ভয়টাও পেতাম না। তাছাড়া সামান্য কিছু খুচরো টাকা পয়সা ছাড়া এমন কি নেই যে সে হাতিয়ে নিতে পারে। লোকটার কথায় বরং হাতে চাঁদ পেয়ে আমি বললাম, আমার কোনো আপত্তি নেই। চলুন তবে। কোথায় যেন একপাল শিয়াল ডেকে উঠল। গাছের তলা ছেড়ে বাক্স কাঁধে শ্মশানের পোড়া কাঠ মারিয়ে আমি চললাম কালভৈরবের ডেরার দিকে। এই বলে থেমে গেলেন সত্যচরণ। জাদুকর সত্যচরণের গল্প শুনতে শুনতে একটু মনোসংযোগ নষ্ট হয়েছিল চন্দনের। একটা ভুল চাল দিয়েছিল সে। আর সেই সুযোগটাকে কাজে লাগিয়েই সত্যচরণ একটা গজ দিয়ে চন্দনের মন্ত্রীটাকে উড়িয়ে দিলেন। উভয় পক্ষকে কিছু সময় ধরে নিশ্চুপভাবে ঘুঁটি চালার পর আবার তাঁর অসমাপ্ত কাহিনী শুরু করলেন সত্যচরণ পুতিতুণ্ডী। এই গল্পের শেষ পর্ব শুনতে হলে অবিলম্বে আমার কমেন্ট বক্স এ কমেন্ট করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।